এরপর আসেন দ্বিতীয়ত মানবাধিকার কমিশন। মানবাধিকার কমিশনের যে বিষয়টা সেটা হচ্ছে মানবাধিকার কমিশনের সাথে আমাদের আমি সিম্পল ভাষায় বলছি, মানবাধিকার কমিশনের সাথে আপনার তিনটা বিষয় সম্পৃক্ত। এক, মানবাধিকার কমিশনের সাথে আপনার গুম কমিশন সম্পৃক্ত। আমাকে কি স্পষ্টভাবে শুনতে পাওয়া যাচ্ছে কিনা? স্পষ্টভাবে শুনতে পাওয়া যাচ্ছে আমাকে একটু ইয়েস। তাহলে আমার তিনটা বিষয় আপনারা দেখেন, মানবাধিকার কমিশনের সাথে আপনার তিনটা বিষয় সম্পৃক্ত। একটা হচ্ছে গুম কমিশন এবং জুলাই যোদ্ধাদের যে ইন্ডিমনিটি দেওয়া হয়েছিল সেই কমিশনটা। আমি সিম্পল ভাষায় বলি মানবাধিকার কমিশনটা কি ছিল। মানবাধিকার কমিশনে এখানে বলা হয়েছিল যে মানবাধিকার কমিশনের যারা সিলেকশন করবেন, এই সিলেকশন কমিটিতে কিছু আপনার মডিফিকেশন করা হয়েছিল এবং এই মানবাধিকার কমিশন যেটা 2026 মানে জাতীয় মানবাধিকার কমিশন অর্ডিন্যান্স, যেটা 2025-এর যে অর্ডিন্যান্সটা, 26-এর যে অর্ডিন্যান্সটা, এই অর্ডিন্যান্সে ছিল যে রাষ্ট্রের যেই সংস্থাগুলো, আপনি গুমের সাথে কারা জড়িত, গুমের সাথে নর্মালি জড়িত হচ্ছে রাষ্ট্রের যে বাহিনীগুলো, সরকার জড়িত থাকে, সরকারের যে বাহিনীগুলো জড়িত থাকে। মানবাধিকার কমিশন যদি চায় এই বাহিনীগুলোর বিরুদ্ধে তারা নিজেরাই হচ্ছে ইনভেস্টিগেট করতে পারবে। দুঃখজনকভাবে বিষয় হচ্ছে আপনার 2009 সালের মানবাধিকার কমিশনে যেটা হচ্ছে, সেখানে মানবাধিকার কমিশনের এই এখতিয়ার নাই। আপনি এই ইন্টারিম গভর্নমেন্ট যে মানবাধিকার কমিশন অধ্যাদেশ করেছেন সেটাকে বাতিল করে দিয়ে আপনি 2009 সালের মানবাধিকার কমিশন আবার আইনে নিয়ে গেলেন। 2009 সালের যে মানবাধিকার কমিশন আইন, এটা হচ্ছে নখদন্তহীন একটা আইন। এই আইনের কোনো ধরনের এই আইনটা শুধুমাত্র খাতা কলমে আছে, এটার কোনো বাস্তবায়ন নাই এবং এটা সরকারের একটা দপ্তর। আপনি এটাকে মিনিস্ট্রির আন্ডারে নিয়ে আসলেন। মানবাধিকার কমিশনটাকে আপনি একটা মন্ত্রণালয়ের অধীনে নিয়ে আসলেন। মন্ত্রণালয়ের অধীনে কি যুক্তিতে নিয়ে আসলেন? মন্ত্রণালয়ের অধীনে নিয়ে আসলেন যদি মানবাধিকার কমিশনকে আমরা স্বতন্ত্র করে দেই, তাহলে এই মানবাধিকার কমিশন প্রপারলি ফাংশন করতে, এইটার জবাবদিহিতা নাকি আপনি নিশ্চিত করতে পারবেন না। ভাই, এই সরকারে অনেকগুলো অর্গানাইজেশন আছে যারা ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করে। সিএস ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করে, সিজিএস ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করে, এখানে হচ্ছে পিএসসি ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করে। ঠিক একইভাবে মানবাধিকার কমিশন ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করতো, কিন্তু আপনি যেটা করলেন সেটা হচ্ছে মানবাধিকার কমিশনকে একটা মন্ত্রণালয়ের অধীনে নিয়ে আসলেন। এখন মানবাধিকার কমিশন যদি কারো বিরুদ্ধে কোনো ইনভেস্টিগেট করে, তখন মন্ত্রণালয়ের অনুমতি লাগবে। এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্রমন্ত্রীর অনুমতি নিয়ে আপনি জাস্ট চিন্তা করেন, আপনি আসাদুজ্জামান খান কামালের অনুমতি নিয়ে আপনি পুলিশের বিরুদ্ধে আপনি ইনভেস্টিগেট করবেন, এবং যারা গুমের সাথে জড়িত, যারা নিপীড়নের সাথে জড়িত, আপনি তাদের অনুমতি নিচ্ছেন যে আমাকে কি দয়া করে অনুমতি দিবেন, আমি কি আপনাদের বিরুদ্ধে একটা তদন্ত কাজ পরিচালনা করতে পারি। এখন এটা খুব স্বাভাবিকভাবেই সত্য, বাংলাদেশে গত 17 বছর রাষ্ট্রের যে বাহিনীগুলো গুম খুনের সাথে জড়িত ছিল তাদের কারো বিরুদ্ধেই কোনো ধরনের কোনো তদন্ত হয় নাই। এখন এই তদন্তের একদম সিম্পল ভাষা, এই তদন্তের এখন এই ক্ষমতাটা মানবাধিকার কমিশন যে পেয়েছিল, আপনি সেটাকে বাতিল করে দিলেন, এবং এটার মধ্য দিয়ে আপনার যে নিয়ত, আপনি যে আবার গুম খুনে ফিরে যেতে চান না, সেটা কিন্তু স্পষ্ট হলো না। এবং এটা খুবই দুঃখজনক। আপনার এই মানবাধিকার কমিশন বাতিল করার মধ্য দিয়ে আপনি দুইটা কমিশনকে আপনি অর্নামেন্টাল করে ফেলেছেন, ফাংশনাল আর থাকে নাই। একটা হচ্ছে গুম কমিশন, আর হচ্ছে জুলাই ইন্ডিমনিটির যেই বিষয়টা, এটাকে আপনি অর্নামেন্টাল করে ফেলেছেন। এই দুইটা অর্ডিন্যান্স কিন্তু মানবাধিকার কমিশনের সাথে সম্পৃক্ত। তো সেই জায়গা থেকে আপনার এই সরকারের যে উদ্দেশ্য সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ। তৃতীয়ত, সুপ্রিম কোর্টের সচিবালয় অধ্যাদেশটাকে আপনি বাতিল করে দিলেন। এটাকে আপনি আবার নিয়ে আসলেন আইন মন্ত্রণালয়ের অধীনে। আপনি বলছেন যে বিচার বিভাগকে আপনি পৃথকীকরণ করবেন, বিচার বিভাগকে আপনি স্বাধীন করবেন, কিন্তু সেটাকে আবার আইন মন্ত্রণালয়ের অধীনে আপনি রাখলেন। এবং এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যতগুলো ভালো কাজ করেছিল এবং যতগুলো কাজ ওয়াইডলি সেলিব্রেটেড হয়েছিল, তার মধ্যে কিন্তু এই সুপ্রিম কোর্টের সচিবালয়ের অধ্যাদেশটা অন্যতম। কারণ একটা বিচারক, খেয়াল করেন, একটা বিচারক যদি নির্মোহভাবে, অবজেক্টিভভাবে তার বিচার কার্য পরিচালনা করতে চায়, আপনি অবশ্যই তাকে সুযোগ দিতে হবে। এখন একটা বিচারকের পোস্টিং, প্রমোশন, পদোন্নতি সবগুলা যদি আপনার আইন মন্ত্রণালয়ের উপরে নির্ভর করে, রাজনৈতিক সদিচ্ছার উপরে নির্ভর করে, তখন দেখা যাবে কোনো রাজনৈতিক কোনো বিবাদে যখন বিচারক কোনো একটা রায় দিবেন, সেই রায় যদি সরকারের পছন্দ না হয়, আপনি তাকে সোজা খাগড়াছড়ি পোস্টিং করে দিলেন, বান্দরবনে পোস্টিং করে দিলেন, এবং তাকে আপনি আলাদা বাজেট দিচ্ছেন না তার বিচার কার্যের যে সচিবালয় পরিচালনা করার জন্য। সেই জায়গা থেকে আপনি একটা মন্ত্রণালয়ের অধীনে রেখে, আইন মন্ত্রণালয়ের অধীনে রেখে আপনি কখনোই স্বাধীন, অবজেক্টিভ, বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ বিচার বিভাগ আপনি কখনোই এনশিওর করতে পারবেন না। সেই জন্য
অন্তর্বর্তীকালীন সরকার এই বিচার বিভাগকে পৃথকীকরণ করেছিল, বিচার বিভাগকে এম্পাওয়ার করেছিল, এবং বিচার বিভাগ যেন সে তার নিজস্ব সচিবালয়ের মধ্য দিয়ে তার কার্যক্রম পরিচালনা করতে পারে সেটার ব্যবস্থা নিয়েছিল। কিন্তু বিএনপি এসে কি করলো, সেটাকেও বাতিল করে দিল। মানে এটা ইটস ভেরি আনফর্চুনেট। মানে আপনি এই ধরনের একটা প্রোগ্রেসিভ মুভকে আপনি বন্ধ করে দিয়ে আবার আপনি পিছনের দিকে হাঁটা শুরু করলেন। বিচার বিভাগকে আবার আইন মন্ত্রণালয়ের অধীনে নিয়ে আসলেন, আইনমন্ত্রীর অধীনে নিয়ে আসলেন। আইনমন্ত্রীর ইচ্ছা সদিচ্ছার উপরে পোস্টিং, প্রমোশন, পদোন্নতি সবকিছু নির্ভর করবে। আইনমন্ত্রী সংসদে দাঁড়িয়ে খুব সুন্দর করে বললেন যে উনার নাকি এই ধরনের ক্ষমতা নাই। মাননীয় আইনমন্ত্রী, আপনি যতই সুন্দর করে বলেন না কেন আপনার এই ক্ষমতা নাই, কিন্তু এই জিনিসগুলো পোস্টিং, পদোন্নতি, এই বিষয়গুলো কিন্তু আপনার ইচ্ছাতেই হয়ে থাকে, আইনমন্ত্রীর ইচ্ছাতেই হয়ে থাকে, এবং এটা হচ্ছে রেওয়াজ। আপনারা আমাদেরকে রেওয়াজ এবং নিয়মের বারবার যেই ধরনের লিস্ট, বারবার যেই ধরনের আপনারা হচ্ছে আমাদেরকে সবক দেন, এই সবকের সেটা অংশ। এবং এটার মধ্য দিয়ে আবার আইন বিভাগকে রাজনীতিকীকরণ করা, বিচার বিভাগকে আবার রাজনীতিকীকরণ করা হইলো। আবার হচ্ছে সেখানে জাস্টিস মানিকের মতো আমরা বিচারক পাইতে যাচ্ছি, আবার ওবায়দুল হকের মতো আমরা বিচারক পাইতে যাচ্ছি, যেখানে আপনার রাজনৈতিক সদিচ্ছার উপরে হচ্ছে বিচার কার্য পরিচালনা করা হবে, এবং সেটি আমাদের জন্য খুবই দুঃখজনক, এবং সেটা রাষ্ট্রের জন্য একটা ব্যাকওয়ার্ড মুভ। তারপর পরবর্তীতে যেই কমিশনটাকে, যেই সরকারি মুভকে বা আমাদের অগ্রগতিকে একদম নষ্ট করে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে আমাদের পরবর্তীতে স্থানীয় সরকার রিলেটেড অর্ডিন্যান্স ছিল। অর্থাৎ আগে এই ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে ওনারা একটা কাজ করেছিলেন, সেটা হচ্ছে যে বিশেষ পরিস্থিতিতে, যেহেতু আপনারা জানেন যে বিগত 3-4টা নির্বাচন, সেই নির্বাচনগুলো স্থানীয় সরকারে সেগুলো স্বচ্ছ, নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ নির্বাচন হয় নাই, অংশগ্রহণমূলক নির্বাচন হয় নাই। একপাক্ষিকভাবে সেই নির্বাচনগুলোতে আওয়ামী লীগের কর্তা ব্যক্তিরাই হচ্ছে সেখানে হচ্ছে নির্বাচিত হয়ে স্থানীয় সরকারগুলোকে দখল করেছিল, মেম্বার, চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলর। এই কারণে অভ্যুত্থান পরবর্তী সময়ে আপনার ইন্টারিম গভর্নমেন্ট এসে তাদেরকে সরিয়ে দিয়ে হচ্ছে আপনার এখানে একটা বিশেষ পরিস্থিতিতে একটা অর্ডিন্যান্স করে যে এই স্থানীয় সরকারের নির্বাচিতদেরকে চাইলে সরকার হচ্ছে বাদ দিতে পারে, এটা বিশেষ পরিস্থিতিতে। এখন অভ্যুত্থান পরবর্তীতে একটা বিশেষ পরিস্থিতিতে একটা অর্ডিন্যান্স আপনি স্থানীয় সরকারের তাদেরকে বাতিল করে দেওয়ার জন্য আপনি করলেন, কিন্তু আপনি বিএনপি, আপনি নির্বাচিত সরকার এসে এই অর্ডিন্যান্সটাকে আপনি হচ্ছেন আইনে পরিণত করলেন। কিভাবে আইনে পরিণত করলেন? আপনি এখন এই গভর্নমেন্ট, এটার ফলাফলটা কি হয়েছে? এটার ফলাফলটা হয়েছে এখন ধরে একটা নির্বাচনের মধ্য দিয়ে কেউ চেয়ারম্যান হলো, কেউ মেয়র হলো, কেউ কাউন্সিলর হলো। এখন বর্তমানে যে আইনে আছে, সরকার চাইলে বিশেষ পরিস্থিতিতে কাউন্সিলরকে বাতিল করে দিতে পারবে, মেয়রকে বাতিল করে দিতে পারবে, উপজেলা চেয়ারম্যানকে বাতিল করে দিতে পারবে। অর্থাৎ একটা নির্বাচিত একটা অংশকে সরকার চাইলে বাতিল করে দিতে পারবে, সরকারের কাছে যদি মনে হয় সে হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট। তার মানে এই পুরা স্থানীয় সরকার ব্যবস্থাকে সরকারিকরণ করা হইল, দলীয়করণ করা হইল। আপনি নির্বাচিত হয়ে আসেন, সমস্যা নাই, আপনি যখনই সরকারের বিরুদ্ধে কোনো অবস্থান নেবেন আপনাকে চাইলে সরকার বাদ দিয়ে দিতে পারবে। এই ধরনের একটা কালো আইন এই সংসদে হচ্ছে পাশ করা হয়েছে, এই ধরনের কালো আইন। তার মানে মানবাধিকার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, গুম কমিশন, সুপ্রিম কোর্টের সচিবালয় অধ্যাদেশ, স্থানীয় সরকার রিলেটেড যে বিষয়গুলো রয়েছে, এইখানে বিএনপি যে অবস্থানটা নিয়েছে, এই অবস্থানটা জনগণের বিরুদ্ধে একটা অবস্থান, গণতন্ত্রের বিরুদ্ধে একটা অবস্থান, মানুষের জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে একটা অবস্থান। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই, সংসদে তো দেখি শুধুমাত্র আপনাদের আইনমন্ত্রী সালাউদ্দিন সাহেবই কথা বলেন, সংসদে দেখি আসাদুজ্জামান সাহেব আইনের এক্সাম্পল ব্যাখ্যা দেন 40-45 মিনিট ধরে, সালাউদ্দিন সাহেব আমরা দেখি সেখানে 50 মিনিট ধরে কথা বলেন, আপনারা কেন কথা বলেন না? এখানে যে বিষয়টা হচ্ছে, আমাদেরকে এই সংসদে কথা বলতে দেওয়া হয় না। আমি একটা এক্সাম্পল দিই, যেমন আপনার সালাউদ্দিন সাহেব আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, উনি যখনই দাঁড়ান, উনি যেহেতু ট্রেজারি বেঞ্চের উনি মেম্বার, ট্রেজারি বেঞ্চের উনি, অর্থাৎ উনি, এবং উনি হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী, উনি যখনই দাঁড়ান যে বিষয়ে ধরেন, যেমন মানবাধিকার কমিশন বিষয়ে আমাকে সময় দেওয়া হয়েছিল মাত্র আমাকে সময় দেওয়া হয়েছিল 2 মিনিট, আমাকে সময় দেওয়া হয়েছিল মাত্র 2 মিনিট, আর এই বিষয়ে সালাউদ্দিন সাহেব 40 মিনিট কথা বলেছেন, 40 মিনিট। আমাদের সুপ্রিম কোর্টের সচিবালয়ের বিষয়ে আপনারা 8 মিনিট কথা বলেছেন আপনার আক্তার ভাই, আসাদুজ্জামান সাহেব কথা বলেছেন অলমোস্ট 40 মিনিট। তাহলে ঘটনাটা কি দাঁড়ায়? ঘটনাটা দাঁড়ায়, ধরেন কোনো একটা অর্ডিন্যান্সের পক্ষে আমি 5 মিনিট কথা বললাম, 5 মিনিট, এটার বিরুদ্ধে সালাউদ্দিন সাহেব 40 মিনিট কথা বললেন, 40 মিনিট, আপনি 40 মিনিট, এই 40 মিনিটে উনি যদি কোনো অযৌক্তিক কথাও বলেন,
সেটাকে যখন আমি আবার দাঁড়াবো যে ওনার অযৌক্তিক কথাগুলোকে খণ্ডন করার জন্য, আমাদেরকে সেখানে কোনো অ্যালাউ করা হয় না। তার মানে আপনি সময় পাচ্ছেন 5 মিনিট আর সালাউদ্দিন সাহেব সময় পাচ্ছেন 40 মিনিট। আপনার কাছে উনার কথাটাই হচ্ছে কি, উনি উনার মতো করে মনের মাধুরী মিশিয়ে, মেটাফোর দিয়ে, উনি হচ্ছে ইতিহাস টেনে, উনি উনার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা, দর্শন সবগুলাকে উনি হচ্ছে সংমিশ্রণ করে উনার মনের মাধুরী মিশিয়ে উনি কথা বলতে পারেন। এবং সেই জায়গা থেকে আমাদেরকে সময় দেওয়া হয় 2 মিনিট এবং রিকোয়েস্ট করে সময় নেওয়া হয় 1 মিনিট, এবং যখনই আবার সময় চাওয়া হয় তখন আমাদেরকে বলা হয় দিস ইজ নট শাহবাগ স্কয়ার, ইটস পার্লামেন্ট, হুইচ ইজ ভেরি আনফর্চুনেট। কারণ আপনি একই টপিকে আপনার মানবাধিকার কমিশনের বিলের উপরে সালাউদ্দিন সাহেব কথা বলবেন 45 মিনিট, আর সেখানে আমাকে কথা বলতে দিচ্ছেন আপনি 2 মিনিট। আপনি আমাকে 2 মিনিট কথা বলতে দিচ্ছেন, মানে এটা খুবই আনজাস্টিফাইড। যখন এটারই বিরোধিতা আমরা করেছিলাম, যখন এটাই চেয়েছিলাম যে এটার বিরোধিতা হচ্ছে, তখনই হচ্ছে আমাকে বলা হইলো যে দিস ইজ নট শাহবাগ স্কয়ার, ইটস পার্লামেন্ট। এবং বিএনপি এক ধরনের 2টা কাজে জুতচুরি করেছে। জুতচুরি মানে সিম্পল জুতচুরি করা কি? জুতচুরি হচ্ছে ওনারা দিনের আলোতে প্রতারণা করেছে। যেমন জুলাই জাদুঘর একটা অধ্যাদেশ ছিল, এই অধ্যাদেশটা কথা ছিল এটাকে অপরিবর্তিতভাবে সংসদে আইন আকারে পাশ করা হবে। ওনারা কি করলেন? ওনারা একদম সংসদ শুরু হওয়ার সময়, সংসদ একদম বিলটা পাশ করার 5 মিনিট আগে ওনারা এটাকে সংশোধনী আকারে উপস্থাপন করে ওনারাকে বিলটাকে পাশ করাই নিলেন। যেটা কোনো এটাকে একটা কমিটমেন্ট ব্রিচ করা হয়েছে। এটা কথা ছিল না, কথা ছিল এটা অ্যাজ ইট ইজ পাশ করাবে। এখন আপনি আমাকে বলতে পারেন তাহলে আপনারা প্রতিবাদ করলেন না? আমরা অবশ্যই প্রতিবাদ করেছি। এবং আপনারা যদি দেখে থাকেন তাদের যেহেতু মেজরিটি 2/3, তারা এখন কাউকে আর তোয়াক্কা করার প্রয়োজন মনে করে না। তাদের কথা হচ্ছে আপনারা পার্লামেন্টে থাকলে থাকবেন, না থাকলে নাই, আমার যে আইনটা আমি যেভাবে ইচ্ছা আমি করব এবং যেভাবে ইচ্ছা আমি সেটাকে পাশ করব। এবং ওনারা আরো কয়েকটা জায়গায় ওনারা আমাদের সাথে প্রতারণা করে যাচ্ছেন, বাংলাদেশের সাথে প্রতারণা করে যাচ্ছেন। যেমন কথা ছিল প্রত্যেকটা আইন, পূর্ণাঙ্গ আইন অন্তত 3 দিন আগে সবার কাছে ওনারা হচ্ছে পূর্ণাঙ্গ বিলটা ওনারা হাতে দিবেন। ওনারা 3 দিন আগে হাতে দেন না। ওনারা যেটা করেন, ওনারা হচ্ছে বিলটা সংসদে উত্থাপনের 15 মিনিট আগে আপনাকে এতগুলো পেয়ে যায় না ধরাই দিবে 15 মিনিট আগে। এবং এই 15 মিনিট আগে আপনাকে এই পুরো বিলটার যদি আপনি একমত থাকেন বা দ্বিমত প্রকাশ করেন, এই 15 মিনিটের মধ্যে আপনাকে জানাইতে হবে। এবং এটা হচ্ছে এক ধরনের পুকুর চুরি করার মতো। এবং আপনারা দেখবেন মানবাধিকার পুলিশ সংস্কার কমিশন এটা কিন্তু সংসদে উত্থাপনের কথা ছিল, কিন্তু ওনারা এই কমিটমেন্টটা ওনারা ব্রেক করেছেন। ওনারা অনেকগুলা কমিটমেন্ট ওনারা সিরিজ আকারে ব্রেক করেছেন। 1 নম্বরে ব্রেক করেছেন, ওনারা বলেছিলেন 98টা অধ্যাদেশ ওনারা অ্যাজ ইট ইজ পাস করবেন। এই অ্যাজ ইট ইজ 98টা কমিশন পাস করার কথা থাকলেও ওনারা সেই জায়গায় ওনারা হচ্ছেন আমাদের জাতির সাথে ওনারা প্রতারণা করেছেন, ওনারা কমিটমেন্ট ব্রেক করেছেন। দ্বিতীয়ত ওনারা বলেছিলেন খ ক্যাটাগরির 16টা সংশোধন আকারে বিলগুলো হচ্ছে সংসদ উপস্থাপন করবেন, সেখানেও হচ্ছে ওনারা হচ্ছেন কমিটমেন্ট রাখেন নাই, ওনারা সংশোধিত আকারে উত্থাপন করে নাই। অনেকগুলা বিল, যে বিলগুলো মানবাধিকার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, তারপরে হচ্ছে আপনার গুম অধ্যাদেশ, এই বিষয়গুলো বলেছিলেন ওনারা এই সংসদে আলোচনার জন্য ওনারা হচ্ছেন নিয়ে আসবেন, সেখানেও সবগুলা বিল ওনারা নিয়ে আসেন নাই। এখন ওনারা যেহেতু মেজরিটি, ওনারা যা ইচ্ছা তা করতে পারেন। যেমন ওনারা অ্যাসালমকে গতকাল দেখলেন, মানে বাংলাদেশের জন্য আরেকটা কালো, মানে একটা দিন, কালো দিনটা ওনারা দেখেন। অ্যাসালম, আমি সংসদে প্রশ্ন করেছিলাম বাংলাদেশের শীর্ষ 20টা ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা দেওয়ার জন্য। তো আমির খসরু সাহেব আপনার হচ্ছে ফিনান্স মিনিস্টার, উনি 20টা ঋণখেলাপির তালিকা আমাদেরকে দিয়েছেন, সংসদে সেটা আছেন। এই 20টার মধ্যে 9টাই হচ্ছে অ্যাসালমের প্রতিষ্ঠান। এই অ্যাসালম ইসলামী ব্যাংক থেকে 82,000 কোটি টাকা শুধু ইসলামী ব্যাংক থেকে ওনারা হচ্ছে ঋণখেলাপি করেছে। 82,000 কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে নিয়ে গিয়েছে অ্যাসালম। আপনার ইন্টারিম গভর্নমেন্ট যখন আসলো, ইন্টারিম গভর্নমেন্টের আপনার হচ্ছে যিনি গভর্নর ছিলেন, এই গভর্নর কি করলেন, এই ব্যাংকগুলোকে বাঁচানোর জন্য 36,000 কোটি টাকা রিফিল করলেন, যেন এই ব্যাংকগুলা জনগণকে এই টাকাটা দিতে পারে এবং ব্যাংকগুলোকে যেন বাঁচানো যায়। 36,000 কোটি টাকা, 36,000 CR। এখন যেটা হয়েছে, গতকাল একটা ব্যাংক অর্ডার পাস করাই নিলেন মেজরিটির বড়াই দিয়ে। এই ব্যাংক অর্ডারে কি আছে? অর্ডারে আছে আপনার আগের যারা মালিক ছিল, যারা ব্যাংকগুলাকে চুরি নষ্ট করেছে, যারা ব্যাংকগুলাকে একদম মানে ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের অর্থনীতিকে আওয়ামী লীগের সময়, এবং এই ব্যাংকগুলাকে চুরি করে টাকাগুলাকে বিদেশে নিয়ে গিয়েছে, এই ইন্টারিম গভর্নমেন্ট স্ট্রিক্ট আইন করেছিল তাদেরকে কোনোভাবে এই ব্যাংকে ফেরত আনা যাবে না। এই মালিকদেরকে আর ব্যাংক তুলে দেওয়া হবে না, কারণ ভাই তারা ব্যাংকগুলাকে নষ্ট করে দিয়ে জনগণের টাকাগুলাকে বিদেশে পাচার করে দিয়েছে। এই মালিকদের হাতে আর ব্যাংক তুলে দেওয়া যাবে না। অথচ গতকাল সরকার একটা আইন করলো, সেই আইনটা হচ্ছে যদি 7% টাকা ফেরত দেয়
আপনার 36,000 কোটি টাকার 7% যদি ওনারা ফেরত দেয়, তাইলে আবার তাদের কাছে মালিকানা বুঝাই দেওয়া হবে। তাহলে চিন্তা করেন, তার মানে আপনি টাকা 82,000 কোটি টাকা মারলেন, এখন সরকার এই ব্যাংকগুলোকে বাঁচানোর জন্য আবার 36,000 কোটি টাকা দিল। এখন আপনি মাত্র 7% টাকা ফেরত দিয়ে, তার মানে হচ্ছে 2,500-3,000 কোটি টাকা ফেরত দিয়ে আপনি আবার মালিকানা পেয়ে যাবেন। তার মানে আপনি চুরির সময় চুরি করলেন, চুরি করার সময়, মানে এটা সিম্পল, এটা বোঝানো হচ্ছে যেমন যদি বলতে যাই, আপনার একটা দোকান আছে, এই দোকানে 1 লক্ষ টাকা ছিল, আপনার এই 1 লক্ষ টাকার পুঁজিটাকে পুঁজিটাকে বিক্রি করে দিলেন, একদম আপনার লাভ তো করলেন না, পুঁজিটাকে বিক্রি করে দিলেন, 1 লক্ষ টাকাই আপনি বিক্রি করে দিলেন, নিজের মতো করে খরচ করে ফেললেন, এই 1 লক্ষ টাকা সরাই নিলেন। তখন কি করলো সরকার, আপনার দোকানটা যেন টিকে থাকে, কাস্টমার যেন অ্যাটলিস্ট দোকানে আসতে পারে, দোকানটা যেন টিকে থাকে, সরকার আবার 50,000 টাকা ফেরত দিল, যে তোমাকে দিল যে ভাই তুমি দোকানটাকে কোনো রকমের টিকায় রাখো। সরকার আপনাকে ফেরত দিল এবং বলল কি, আগের যে মালিক যে 1 লক্ষ টাকা নিয়ে পালাই গেছে, তাকে কোনোভাবেই আর এই দোকানের মালিকানা বুঝাই দেওয়া হবে না। এখন এই সরকার কি করলো, এই সরকার আসার পরে ওই মালিককে আবার এখন সুযোগ দিল যে তুমি যদি মাত্র 7% টাকা ফেরত দাও, মাত্র 7,000 টাকা ফেরত দাও, তাইলে তোমাকে আবার মালিকানা বুঝাই দেওয়া হবে। তার মানে ওই দোকানদার 1 লক্ষ টাকাও খাইছে, পরবর্তীতে সরকারের 50,000 টাকাও পাইছে, এখন মাত্র 7,000 টাকা ফেরত দিয়ে সে এখন এই দোকানের মালিকানা বুঝে পাইবে। মানে এত মানে অযৌক্তিক, অবিবেচনা প্রসূত কোনো সিদ্ধান্ত হইতে পারে, মানে বিএনপি থেকে আমরা পাইতে পারি, মানে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য ছিল না।